হ্যাঁ স্যার, রেকর্ড হচ্ছে তো। তুমি তোমারটা রেকর্ড হচ্ছে না? হ্যাঁ জি স্যার, রেকর্ড হচ্ছে। হ্যাঁ, আমার এখান থেকে রেকর্ড হচ্ছে না, মোবাইলে নিচ্ছে না। তো পিসিতে জি এটা করা যায়। আমি ইয়েতে তোমার সাজিদুল তাহলে আজকে ক্লাসটা রেকর্ড করতেছো, ঠিক আছে? জি স্যার। তুমি এটা আমাকে দিতে পারবে না? হ্যাঁ স্যার পারবো। আচ্ছা, এটা তুমি আমাকে দিয়ে দিও। আচ্ছা, আমরা অনেক কথাই বললাম। আমরা আজকে একটু যেহেতু এটা নিয়ে একটা বিতিকিচ্ছা অবস্থা হয়ে গেল, ঠিক আছে, আমরা হয়তো আজকে ওই অ্যানোটেশন গুলো ইউজ করতে পারবো না, যেটা আমরা অ্যানোটেশন গুলো ইউজ করতাম আমি লিখে লিখে, হয়তো বা ওইটা আজকে ইউজ করাটা ডিফিকাল্ট হয়ে যাবে, বাট স্টিল তোমার মনে হয় স্ক্রিন দেখতে পাচ্ছ, তাই না? আচ্ছা স্যার, এখন কি অনলি শুধু স্ক্রিনের গুলো রেকর্ড হবে? হ্যাঁ। বাইরের কোনো সাউন্ড তো রেকর্ড হবে না? না না, এখানে যা হচ্ছে সবই রেকর্ড হবে। ওটা হলে ঠিক আছে। যেটা তোমরা সবাই একটু নিজেকে আনমিউট করে ফেলো, ঠিক আছে? তোমরা সবাই একটু নিজেকে আনমিউট করে ফেলো, কারণ আমি যেহেতু মোবাইলে কন্টাক্ট করতেছি, আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে গেছে। এখন আমি আসলে তেমন কিছু করতে পারতেছি না ফাংশন। তোমরা একটু নিজেকে একটু আনমিউট করে ফেলো, আনমিউট করে তোমরা আচ্ছা, বুঝলাম না। এটা লক করে দেন স্যার, ঘুরে লক করে দেন। রোটার আছে না, রোটারটা লক করে দেন। হ্যাঁ, রোটেটটা তো লক খোলা ছিল, খুলে রোটেট করার পরে তো লক দিব। রোটেট হ্যাঁ, রোটেট করার পরে লক দেন, আবার দেখেন ওইভাবে থাকবে। হচ্ছে না। আচ্ছা, তোমরা স্ক্রিনে কি দেখতে পাচ্ছ? জি স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে তো, না? জি স্যার। তোমরা মোবাইলে সবাই একটু করতে পারবা, জুম করে দেখতে পারবা। তো তোমরা একটু আজকে একটু করো, আর সবাইকে তোমরা একটু নিজেকে আনমিউট মিউট করে ফেলো, ঠিক আছে? আজকে একটা টেকনিক্যাল প্রবলেম যেহেতু হয়েছে, এটা তো আসলে একটু নিজেরা সবাই একটু কাইন্ডলি একটু নিজেদের একটু আনমিউট করো। এরকম টেকনিক্যাল প্রবলেম হতেই পারে। তো আচ্ছা, সো যেটা আজকে আমাদের টপিক আলোচনা করার কথা, সেটা নিয়ে আমি একটু কথা বলা শুরু করি। যদি আজকে আমাদের খুব বেশি মানে ম্যাথমেটিক্স টাইপ না, আজকে আমাদের টোটালি ডিসকাশন ওয়াইজ ছিল, তবুও আমি শুরু করতেছি যে তোমার আমরা গতকালকে বা লাস্ট ক্লাস আমরা ডায়োড করতেছিলাম, তোমাদের যদি মনে থাকে। তো আজকে আমাদের শুরু করার কথা হলো ট্রানজিস্টর, বা মোরলেস যদি আরো স্পেসিফিক্যালি বলি বাইপোলার জাংশন ট্রানজিস্টর, ঠিক আছে? বাইপোলার জাংশন ট্রানজিস্টর। আশা করি তোমরা আমার কথা শুনতে পাচ্ছ এবং সাজিদুল রেকর্ডও করতেছে। আশা করি সবকিছু ঠিকঠাক আছে। তো বাইপোল সাজিদুল ঠিকঠাক আছে তো সবকিছু? হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে, আমি কন্টিনিউ করি। আমি একটু কন্টিনিউ করি। তো তোমার এইবার মনে হয় রোটেট হয়ে গেছে। এইবার মনে হয় রোটেট হয়ে গেছে। হ্যাঁ, এইবার আর প্রবলেম হবে না ইনশাল্লাহ। তো তোমার যেটা আমরা বলতে চাচ্ছিলাম যে বাইপোলার জাংশন ট্রানজিস্টর ইউজ করব আমরা আজকে থেকে শুরু করলাম আর কি। তো ট্রানজিস্টর তোমরা মোটামুটি সবাই জানো, 19 থেকেই আমরা পড়ে আসতেছি যে আসলে ট্রানজিস্টর যে ইলেকট্রনিক্স এর বা মডার্ন টেকনোলজি যে একটা বড় একটা আবিষ্কার, এবং বলতে পারো যে একটা বিপ্লব। যখন থেকে ট্রানজিস্টর আবিষ্কার হলো, তখন থেকে বলতে পারো যে একটা বিপ্লবের মতো শুরু হয়ে গেল ইলেকট্রনিক্স এ। প্রথম যখন ট্রানজিস্টরটা তৈরি করে তিনজন ব্যক্তি, তার মধ্যে একজন শকলি নামে একজন আছে, আরো দুই তিনজন নাম আছে, আমার এক্স্যাক্টলি নামগুলো মনে পড়তেছে না। প্রথম তিনজন যখন তারা ট্রানজিস্টর আবিষ্কার করলো, সেটা বড় ভ্যাকুয়াম টাইপ ছিল, একটা বিশাল স্ট্রাকচারের একটা ট্রানজিস্টর ছিল, এবং এটা একটা সিম্পল যোগ করার জন্য প্রায় 70 ঘন্টা লাগছিল। হিউজ স্ট্রাকচারের একটা ট্রানজিস্টর। তো পরবর্তীতে এখন আমাদের যে প্রসেসর গুলোতে আছে, একটা ইন্টেলের নর্মাল প্রসেসরে প্রায় 2 লক্ষ ট্রানজিস্টর থাকে, বুঝছো? প্রায় 2 লক্ষ ট্রানজিস্টর, সরি 2 লক্ষ কি বলছে, 2 বিলিয়ন ট্রানজিস্টর, ঠিক আছে? তো মানে বোঝা যাচ্ছে যে আসলে সাইজ ওয়াইজ কতটা ছোট হয়ে আসছে, সাইজ ওয়াইজ। তো সেই ক্ষেত্রে ট্রানজিস্টর আমাদের যে আমরা আজকে দেখতেছি বাইপোলার জাংশন ট্রানজিস্টর,
এই যে নামটা হচ্ছে বাইপোলার জাংশন ট্রানজিস্টর, তিনটা ওয়ার্ডই কিন্তু ইম্পর্টেন্ট কিছু সেকশন থেকে আসছে। ঠিক আছে, তিনটা ওয়ার্ডই ইম্পর্টেন্ট কিছু সেকশন থেকে আসছে। তার মধ্যে বাইপোলার কথাটা কেন বাইপোলার নিয়ে আসছে স্যার? বাইপোলার মানে হলো বাইপোল, ঠিক আছে, দুই ধরনের পোলারিটি। দুই ধরনের পোলারিটি বলতে আমরা ট্রানজিস্টরে আমরা নর্মালি আমাদের দুই ধরনের চার্জ ক্যারিয়ার থাকে, একটা হলো ইলেকট্রন আর একটা হলো হোল বা পজিটিভ চার্জ যেটা আমরা বলি না কেন। তো হোল এবং ইলেকট্রন দুই ধরনের যেহেতু আমাদের চার্জ ক্যারিয়ার থাকে, সেই জন্য তোমার এইটা নাম হয়েছে বাইপোলার। ঠিক আছে, জাংশন। বলো। আপনি স্লাইড নেক্সট স্লাইডে গেছেন? না, যাইনি, আমি যাইনি, কথা বলতেছি, আমি যাইনি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি যে তোমরা বুঝতেছো না যে আমার আটকে গেছে কিনা। হ্যাঁ, না, আমি নেক্সট স্লাইডে যাইনি এখনো, আমি গেলে বলবো যে আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। আচ্ছা, তো সেই ক্ষেত্রে বাইপোলার বলতে তোমার হলো যে এখানে বেসিক্যালি দুই ধরনের চার্জ ক্যারিয়ার, একটা হলো তোমার ইলেকট্রন এবং আরেকটা হলো তোমার হোল। এই দুইটার কারণে হলো যে জিনিসটার নাম হয়েছে বাইপোলার। সেকেন্ড যে নাম হয়েছে জাংশন। জাংশন মানে হলো সংযোগ স্থল। আমরা দেখেছি অলরেডি ডায়োডে কিন্তু একটা জাংশন আছে, সেটা হলো পি টাইপ এবং এন টাইপ ম্যাটেরিয়ালের মাঝে যে এটা, সেটাকে আমরা জাংশন বলি। তো ঠিক সিমিলারলি বিজেটি বা ট্রানজিস্টরেও তোমার এরকম দুইটা জাংশন থাকবে। কিভাবে কি কি জাংশন থাকবে আমরা দেখবো, আস্তে আস্তে দেখবো পরবর্তী স্লাইড গুলোতে। বাট দুইটা জাংশন থাকবে, এই কারণে ওইটার নাম হয়েছে জাংশন। এবং ফাইনালি ট্রানজিস্টর। ট্রানজিস্টর কথাটা এসেছে ট্রান্সফার রেজিস্টার। ট্রান্সফার রেজিস্টার, সো ট্রান্সফার থেকে ট্রান্স আর রেজিস্টার থেকে সিস্টার। ঠিক আছে, ট্রান্সফার থেকে ট্রান আর রেজিস্টার থেকে সিস্টার। তো এই নিয়ে আসছিল বাইপোলার জাংশন ট্রানজিস্টর। এখন ট্রান্সফার রেজিস্টার মানে, ট্রান্সফার রেজিস্টার মানে হলো তোমরা যদি ট্রানজিস্টর নিয়ে এমনিতে আইডিয়া থাকে, ট্রানজিস্টর দুইটা কাজ করা হয়। একটা হলো তোমার অ্যাম্প্লিফিকেশন, উইক সিগন্যাল বা দুর্বল সিগন্যালকে বর্ধিত করানো। ঠিক আছে, এইটা একটা সবচেয়ে বড় কাজ ট্রানজিস্টরে। এবং আরেকটা কাজ হলো তোমার সুইচিং। সুইচ হিসেবে ট্রানজিস্টর ব্যবহার করা হয়। সুইচ মানে হলো অন বা অফ থাকবে, কিন্তু সুইচ হিসাবে ট্রানজিস্টর ব্যবহার করা হয়। তো ওই ক্ষেত্রে যখন অ্যাম্প্লিফিকেশনের ক্ষেত্রে তোমার ইনপুট এবং আউটপুট ট্রানজিস্টরে, ইনপুট থাকে লো রেজিস্ট্যান্স এবং আউটপুটে থাকে হাই রেজিস্ট্যান্স ট্রানজিস্টরে। কেন? আমরা একটু পরে যখন ফিগারে যাব তখন আরো বুঝবো যে কিভাবে স্যার কেন ইনপুটে হাই লো রেজিস্ট্যান্স, মানে লো মানে কম রেজিস্ট্যান্স থাকে এবং হাই মানে বেশি রেজিস্ট্যান্স থাকে আউটপুটে। তো এতে লাভ কি? এতে লাভ হলো, মনে করো যে কারেন্টটা আমার লো রেজিস্ট্যান্সে আসতেছে, মনে করো একটা উইক সিগন্যাল আমি দিলাম, একটা যে পরিমাণ কারেন্ট আমি মনে করো যে ইনপুটে গেল, তো সেই কারেন্টটা আমরা জানি কি যে ওহমস ল, ভি ইকুয়ালস টু আই আর। তাহলে এখানে ভোল্টেজটা ভ্যালু ডিপেন্ড করতেছে যে যদি দুই পাশে কারেন্টের পরিমাণ সমান থাকে, তো সেই ক্ষেত্রে তোমার ভোল্টেজ কিন্তু ডিপেন্ড করতেছে তোমার রেজিস্ট্যান্সের উপরে। তো যেহেতু ইনপুটের রেজিস্ট্যান্স ছোট, তো সেই ক্ষেত্রে ইনপুট ভোল্টেজটা কিন্তু কম হবে এবং আউটপুট রেজিস্ট্যান্সটা অনেক বড়। সেই ক্ষেত্রে আউটপুট রেজিস্ট্যান্সটা কি, মানে আউটপুট রেজিস্ট্যান্স যেহেতু বড়, আউটপুটের ভোল্টেজটা কিন্তু আমরা বেশি পাবো। তো সেই ক্ষেত্রে তোমার আউটপুট যখন ভোল্টেজ বেশি পাবো, তার মানে কি আমরা একটা উইক সিগন্যালকে আমরা আউটপুটে কি বেশি বা বড় আউটপুট পাচ্ছি। তো এইটা হলো অ্যাম্প্লিফিকেশন বলেন, যে সিগন্যালের অ্যাম্প্লিফিকেশন। অ্যাম্প্লিফিকেশন মানে বর্ধিত করা, দুর্বল সিগন্যালকে তোমার আউটপুটে কি বর্ধিত সিগন্যাল হিসেবে তোমার প্রেরণ করা। এইটা একটা সবচেয়ে বড় কাজ ট্রানজিস্টর। ট্রান্সফার রেজিস্টার বলে এটাকে, যে ট্রানজিস্টরের একটা বড় ক্যাপাসিটি হলো এর ইনপুটের রেজিস্ট্যান্স কম এবং আউটপুট রেজিস্ট্যান্স বেশি। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তোমরা তোমার যেটা বলতে চাচ্ছিলাম যে এই নিয়েই হচ্ছে বেসিক্যালি ট্রানজিস্টর বা বাইপোলার জাংশন ট্রানজিস্টর। তো আমি একটু নেক্সট স্লাইডে যাই। তোমরা দেখতে পাচ্ছ যে নেক্সট স্লাইডে লেখা আছে প্রথমে যে bipolar junction transistor consists of two p-n junction. আচ্ছা, two p-n junction and the two arrangement are possible according to the way in the middle of n and p type, npn and pnp, blah 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 লেখা আছে। বিশেষ করে তোমার ট্রানজিস্টরের, ঠিক আছে, ট্রানজিস্টরের
সবসময় মনে রাখবা ট্রানজিস্টর একটা 3 টার্মিনাল ডিভাইস, একটা 3 টার্মিনাল ডিভাইস। এবং ট্রানজিস্টর যেহেতু 3 টার্মিনাল ডিভাইস, সেই ক্ষেত্রে তোমার ট্রানজিস্টরের দুইটা পিএন জাংশনের ট্রানজিস্টর তৈরি, দুইটা পিএন জাংশন ট্রানজিস্টর, বিশেষ করে বেসিক্যালি দুইটা পিএন জাংশন নিয়ে তৈরি। তো সেই ক্ষেত্রে দুইটা পিএন জাংশনে মানে কি, দুইটা পিএন জাংশন হলো তোমার ব্যাক টু ব্যাক পিএন জাংশন থাকবে। এখন যখন ব্যাক টু ব্যাক পিএন জাংশন থাকবে, সেই ক্ষেত্রে তোমার যদি ব্যাক টু ব্যাক পিএন জাংশন থাকে, তো আমাদের যেহেতু 3টা টার্মিনাল থাকবে বা 3টা রিজিয়ন থাকবে, তো আমাদের কিভাবে সম্ভব, দুইটা কম্বিনেশন সম্ভব। আমাদের যেহেতু পি আছে আর এন আছে, এর মধ্যে আমরা একবার হতে পারে যে একবার আমরা পি কে মাঝে রাখলাম এবং দুই পাশে এন রইলো। আরেকটা হতে পারে যে আমরা এন কে মাঝে রাখলাম, দুই পাশে কি পি রইলো। তো এইভাবে হলো বেসিক্যালি দুই ধরনের ট্রানজিস্টর পসিবল। একটাকে বলা হয় এনপিএন ট্রানজিস্টর, একটাকে বলা হয় পিএনপি ট্রানজিস্টর। তো স্যার এখানে এনপিএন এবং পিএনপি এটা কিভাবে কাজ করে আমরা লেটার আস্তে আস্তে বলতেছি কিভাবে কাজ করে। বাট প্রথমে মনে রাখো যে স্যার ট্রানজিস্টর বেসিক্যালি 2 টাইপস, ওয়ান হলো এনপিএন এবং আরেকটা হলো কি পিএনপি। আমি বুঝতেছি যে আমি নর্মালি এই অ্যানোটেশন ইউজ করি, তোমাদের যে মার্কিং ইউজ করি, এতে তোমরা কোথায় আছে এক্স্যাক্টলি বা ফিগার আমরা দেখে বুঝতে পারি, একটু ভালোভাবে বুঝতে পারি। কিন্তু আজকে এই টেকনিক্যাল গোলযোগের কারণে আমি দুঃখিত। সো তোমরা একটু এটাকে স্পোর্টিংলি নিবা আশা করি। তো যেটা বলতেছিলাম যে এর জন্য লেখা আছে দেখো যে টু অ্যারেঞ্জমেন্ট আর পসিবল অ্যাকর্ডিং টু ওয়েদার দ্য মিডল রিজন ইজ এন অর পি টাইপ ম্যাটেরিয়াল। মানে মাঝখানে আমি একটা স্যান্ডউইচের মতো, মাঝখানে আইদার এন দিলে বাকি দুই পাশে পি দিতে হবে, আর মাঝখানে যদি তুমি পি দাও তাহলে বাকি দুই পাশে এন থাকবে। এখন এরকম 3টা রিজিয়ন ক্রিয়েট করা হয়। 3টা রিজিয়ন ক্রিয়েট করার পরে একটাকে বলা হয় এমিটার, যেখান থেকে এমিট হয়, এমিটার মানে যেখান থেকে নির্গত হয়। একটাকে বলা হয় বেস, যেটা কন্ট্রোলার মানে কন্ট্রোল করে এই তোমার এমিশনটা। এবং আরেকটাকে বলা হয় কালেক্টর। 3টা রিজিয়ন, এমিটার, বেস এবং কালেক্টর। তো এই 3টা রিজিয়ন থাকে ট্রানজিস্টরে। দেখো নেক্সট স্লাইডটাতে একটু দেখো যে স্যার এই যে এই দুই ধরনের কম্বিনেশন ইজ পসিবল। দেখো পিএনপি এবং এনপিএন। তো এখানে 3টা রিজিয়ন আছে, একটা হলো তোমার এমিটার রিজিয়ন, একটা হলো বেস এবং একটা হলো কালেক্টর। মাঝেরটা অলওয়েজ বেস এবং দুই পাশে হলো এমিটার এবং কালেক্টর থাকে। এবং সবসময় দেখবা যে বেজের যে ম্যাটেরিয়ালটা, এটা এমিটার এবং কালেক্টরের থেকে সবসময় আলাদা থাকবে। দেখো বেজ আছে এন, এমিটার এবং কালেক্টর কি দুটাই পি। এবং পরবর্তীতে এনপিএনও দেখো যে বেজ হলো পি এবং পাশাপাশি ইমিটার এবং কালেক্টর কি দুটাই এন। সো বেসিক্যালি দুই ধরনের ট্রানজিস্টর পসিবল, এনপিএন এবং পিএনপি। এখন কিভাবে কাজ করে আমরা কিন্তু এখনো যাইনি। ওকে, আমরা এখন একটু নেক্সট আর একটু ডিটেলসে আসতে পারি যে বাইপোলার জাংশন ট্রানজিস্টর। মনে করো আমরা একটা এনপিএন ট্রানজিস্টর নিলাম। এনপিএন ট্রানজিস্টরের মধ্যে দেখো 3টা রিজিয়ন আছে, একটা হলো এমিটার রিজিয়ন, মাঝেরটা বেস রিজিয়ন এবং তারপরে এটা কি কালেক্টর রিজিয়ন। তো কালেক্টর রিজিয়ন ঠিক আছে, স্যার একটা কথা এমিটার বলবো? শিওর স্যার আমার আম্মু হঠাৎ করে মানে মাথা ঘুরে পড়ে গেছে, তো আমি একটু ক্লাস শিওর থেকে শিওর 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 যাও যাও যাও। এরকম ইমার্জেন্সি থাকলে তোমরা আমাকে মেসেঞ্জারে লিখে চলে যেতে পারো, এত ফর্মালিটিস দরকার নাই। এগুলো খুবই আর্জেন্ট জিনিস, এগুলো সমস্যা না। এরকম যদি কোনো কারো ইমার্জেন্সি কিছু কেস থাকে, তোমরা ডেফিনেটলি এটা আমাকে জাস্ট মেসেঞ্জারে লিখে চলে যেতে পারো। এত আর্জেন্টলি লাইফই করতে হবে না। ঠিক আছে, যেটা বলতেছিলাম আর কি যে এমিটার, দেখো এই যে সাইডের দিকে একবারে বাম সাইডে দেখো এমিটার একটা ব্ল্যাক একটা লাইন আছে। দেখো এখান থেকে টার্মিনাল বের হয়েছে এমিটার। মাঝের নিচের দিকে দেখো বেস টার্মিনাল আছে, বেস লেখা আছে, বেস বি। এবং কর্নারে লেখা আছে দেখো কালেক্টর সি। তো বেসিক্যালি এই 3টা রিজিয়ন থেকে 3টা টার্মিনাল বের করা হয়, একটা হলো এমিটার, একটা হলো বেস এবং একটা হলো কালেক্টর। এমিটারকে ই দিয়ে প্রকাশ করা হয়, বেসকে বি দিয়ে প্রকাশ করা হয় এবং কালেক্টরকে সি দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, তো 3টা রিজিয়ন আমরা বুঝলাম যে স্যার 3টা রিজিয়ন থাকে। 3টা রিজিয়নের মধ্যে স্যার 3টা টার্মিনাল থাকে, এমিটার, বেস এবং কালেক্টর। নেক্সট যেটা আসবে সেটা হলো যে স্যার এর মধ্যে এই দেখো এর মধ্যে দুইটা জাংশন আছে,
একটা হলো এমিটার এবং বেজের মধ্যে যে জাংশন, এটাকে বলা হয় এমিটার বেজ জাংশন। এবং আরেকটা হলো কালেক্টর এবং বেজের মধ্যে যে জাংশন, এটাকে বলা হয় কালেক্টর বেজ জাংশন। দেখছো দুইটার ক্ষেত্রে কিন্তু বেসটা তোমরা একটু কাইন্ডলি একটু নিজেকে আনমিউট করো প্লিজ। স্যার কেউ একটা গান চালু করতে স্যার। কোথা থেকে? ও সরি স্যার। তুই নিজে গান চালায় আমাদেরকে আবার পাশে প্লিজ একটু, আজকে আমার একটা এই প্রবলেমটা হয়েছে, আমি তো তোমাদের বললাম একটু একটু কোঅপারেট করো তোমরা। মানে আমি তো এমন না যে তোমার একটা রিজন দিতেছি, আমি তো বলতেছি যে আমার একটা টেকনিক্যাল প্রবলেম ঠিক আছে, হচ্ছে, এখন ঠিক আছে, এখনই একটু পারফেক্ট তোমরা আছে। কোঅপারেট করো। দেখো হ্যাঁ স্যার, এখন এইটা ঠিক তো আছে। এমন না যে হরহামেশা হচ্ছে, আমরা তো 8-9টা ক্লাস নিচ্ছি, আজকে একটা আনফরচুনেটলি একটা প্রবলেম হয়েছে। ঠিক আছে, এখন ঠিক আছে স্যার, নো ঠিক প্রবলেম। আছে, ঠিক আছে। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম যে সেটা হলো যে তোমার আচ্ছা, যেটা বলতেছিলাম আমি যে তোমার দুইটা জাংশন থাকে, একটা হলো এমিটার বেস জাংশন আর একটা হলো কালেক্টর বেস জাংশন। ঠিক আছে, এমিটার এবং বেজের মধ্যে, এবং আরেকটা হলো কি কালেক্টর এবং বেজের মধ্যে। তো এইগুলা হলো একটা ট্রানজিস্টরের বাহ্যিক, আমরা আমরা এতক্ষণ ধরে যাই আলোচনা করলাম এগুলো কিন্তু ট্রানজিস্টরের একটা বাহ্যিক দিক। ঠিক আছে, তো দেখো নিচে লেখা আছে বাইপোলার জাংশন ট্রানজিস্টর। এটা নামটা কেন? বাইপোলার যেহেতু ইলেকট্রন এবং হোল ব্যবহার করা হয় আর থাকে কারেন্ট ফ্লোতে, এই জন্য বাইপোলার জাংশন কথাটা আসছে যেহেতু এখানে ট্রানজিস্টরে, আমি শুরুতে বলেছিলাম তোমাদের যে ট্রানজিস্টরের ভিতরে জাংশন থাকে, এখানে দুইটা জাংশন থাকে বেসিক্যালি, এর জন্য এই দুইটা পিএন জাংশনের জন্য এই জন্য নামটা আসছে জাংশন। এবং ট্রানজিস্টর আসছিল ট্রান্সফার প্লাস রেজিস্টার, কারণ ইনপুটে লো রেজিস্ট্যান্স এবং আউটপুটে হাই রেজিস্ট্যান্স। কেন কেন আমি একটু পরে আবার তোমাদের বলতেছি, যখন এইটা আসবে আমি তোমাদের ওই সময় ব্যাখ্যা করে দেবো কেন ইনপুটে হাই লো এবং আউটপুটে হাই। আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখো যে ইট ক্যান বি আইদার এনপিএন অর পিএনপি, যেটা আমি বললাম যে আসলে বেজের ম্যাটেরিয়ালটা যদি তুমি পি দাও, তোমাকে এমিটার এবং কালেক্টরে দিতে হবে এন, আর যদি তুমি বেজে দাও তুমি এন, তাহলে এমিটার এবং কালেক্টরে দিতে হবে কি পি। তাহলে কি এনপিএন আর পিএনপি যেটা হবে। আর তিনটা রিজিয়ন, এই যে যেটা আমরা অলরেডি তিনটা রিজিয়ন এবং তিনটা টার্মিনাল এমিটার বেস কালেক্টর অলরেডি বলে ফেলছি তোমাদের। নেক্সট হলো যে আমরা এখন যাচ্ছি আস্তে আস্তে একটা ট্রানজিস্টরের এখন একটু ইন্টারনাল কনস্ট্রাকশনে যাব। এখনো আমরা একটা ট্রানজিস্টর কিভাবে কাজ করে এখনো কিন্তু আমরা ডিসক্রাইব করিনি। এখন আমরা একটু ইন্টারনাল কনস্ট্রাকশনে যাব, কারণ এই পেজটা খুবই ইম্পর্টেন্ট। এটা হলো তোমার তোমার ট্রানজিস্টরের, যখন বলা আছে যে ট্রানজিস্টরের দুইটা ক্যারেক্টারিস্টিক্স বা এই যে রিজিয়ন গুলো এমিটার বেস এবং কালেক্টরের দুইটা ক্যারেক্টারিস্টিক্স আমরা এখানে বলবো। একটা হলো তোমার ডোপিং ডোপিং নিয়ে, যে ট্রানজিস্টরে কতটুকু ডোপ, কোন রিজিয়ন কিরকম ডোপিং থাকে এবং কোন রিজিয়নের কতটুকু উইথ, মানে কি বলবো, মানে দৈর্ঘ্যে বা প্রস্থে কতটুকু, মানে এখানে তো দেখে ওইভাবে বোঝা যাচ্ছে না কতটুকু, মানে এটা খুবই একটা ভাইটাল ফ্যাক্টর। এমিটারটা সবচেয়ে হাইলি ডোপড থাকে। ডোপড মানে আমি তোমাদের অনেক আগে বলছি যে ডোপিং মানে হলো ভেজাল মিশানো, যাতে সেমিকন্ডাক্টর বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের ভিতরে কারেন্ট ফ্লোটা বেড়ে যায়, সেই কারণে এটাকে তোমাকে কি বলে ডোপিং প্রসেসটা আমরা করি। তো এমিটারটা হলো হাইলি ডোপড। হাইলি ডোপড মানে হলো এমিটার রিজিয়নে যদি এটা পি থাকে তাহলে অনেক হোল থাকবে, আর যদি এটা এন এন টাইপ দিয়ে তৈরি হয় তাহলে এটা অনেক ইলেকট্রন থাকবে, এই জন্য বলা আছে হাইলি ডোপড। ঠিক আছে, এমিটারে অনেক হোল হোল থাকবে, না হলে অনেক ইলেকট্রন থাকবে। আর বেসটা হলো লাইটলি ডোপড, মানে অনেক কম ডোপিং করা, মানে অলমোস্ট বিশুদ্ধ ম্যাটেরিয়ালই অল্প ডোপিং করা, হালকা। তো কালেক্টরটা বেজের থেকে একটু বেশি, কালেক্টরটা বেজের থেকে একটু বেশি। আর আরেকটা জিনিস যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হলো এই যে এখানে দেখো বেজ দেখতে কিন্তু মনে হচ্ছে যে এমিটারের অর্ধেক, কিন্তু অ্যাকচুয়ালি এরকম না। অ্যাকচুয়ালি কালেক্টরটা অনেক সাইজ অনেক বড়, কালেক্টরটা সাইজ অনেক বড়, তারপরে এমিটার এবং বেস খুবই খুবই থিন, মানে খুবই খুবই ন্যারো। বেসটা হয়তো দেখে এখানে বোঝা যাচ্ছে যে স্যার মোটামুটি মোটা, কিন্তু কালেক্টরের তুলনায় বা এমিটারের তুলনায় বেস খুবই খুবই ন্যারো। কিরকম, মনে করো 150 ভাগ যদি করি আমি টোটালটাকে, এমিটার বেস কালেক্টর নিয়ে যদি 150 ভ্যালু মনে করো 150 সেন্টিমিটার, তাহলে বেস হবে 1 সেন্টিমিটার। তাহলে বুঝছো 150 ভাগের 1 ভাগ বেস, খুবই ন্যারো, খুবই ন্যারো হলো বেস। তো এই জিনিসটা খুবই আমাদের বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। আর
আরেকটা জিনিস একটু আমরা জেনে রাখি কিভাবে কাজ করে, সেটা তো আমরা জানবো, কিন্তু তার জানার আগে আমরা একটু জিনিস জেনে রাখি যে এমিটার এমিট করে মানে নির্গত হয় এমিটার থেকে। তো যেহেতু পিএনপি এবং পি টাইপের হোল বেশি থাকে, পি টাইপের মেজরিটি ক্যারিয়ার হলো হোল, মানে পজিটিভ আয়ন, তো সেই ক্ষেত্রে এমিটার থেকে কি হোল বের হবে। আর বেসটা হলো, আমি শুরুতেই বললাম বেসটা হলো একটা কন্ট্রোলিং ট্যাপের মতো, একটু পরে একটা উদাহরণ দিব, একটা কন্ট্রোল করে, বেসটা এই ফ্লোটাকে কন্ট্রোল করে, এবং কালেক্টর বেসিক্যালি ওই হোল গুলোকে কালেক্ট করে যেগুলো এমিটার থেকে আসে। তো এইটাই হলো বেসিক্যালি পিএনপির জন্য। আর এনপিএন এর জন্য মানে এমিটার এখন এন টাইপ ম্যাটেরিয়াল, সেই ক্ষেত্রে তোমার এন টাইপ ম্যাটেরিয়ালে কি থাকবে, এন টাইপ ম্যাটেরিয়ালে ডেফিনেটলি ইলেকট্রন থাকবে, তাই না? এন টাইপ ম্যাটেরিয়ালের মেজরিটি ক্যারিয়ার কি ইলেকট্রন। তো সেই ক্ষেত্রে এন টাইপ ম্যাটেরিয়াল যেহেতু ইলেকট্রন, এটা এমিটার কি ইলেকট্রনটাই নির্গত করবে, বেসটা এই ইলেকট্রনটাকে কন্ট্রোল করবে, নাম্বার অফ ইলেকট্রন কতগুলো যাচ্ছে এটা কন্ট্রোল করবে, এবং কালেক্টর সেই ইলেকট্রন গুলা কালেক্ট করবে। তো এইটা একটা বেসিক ইনফরমেশন, অলওয়েজ মনে রাখবা, সবসময় এমিটার থেকে আসে এবং তোমার কালেক্টর আগে কালেক্ট করে, এবং তোমার বেস হলো এটাকে কন্ট্রোল করে। তো আমরা নেক্সট স্লাইডে যাই। এটা হলো সিম্বল, এনপিএন ট্রানজিস্টর এবং পিএনপি ট্রানজিস্টরের সিম্বল। এটা আমরা একটু পরেই আসতেছি, নেক্সট স্লাইডের পরেই আমরা এটা আসতেছি যে সিম্বলটা কিভাবে আসলো। দেখো এখানে এখন এখানে একটা স্ট্রাকচার দেয়া আছে, দেখো এনপিএন ট্রানজিস্টর এবং এনপিএন ট্রানজিস্টরে যেটা আমি বললাম যে ইলেকট্রন কিন্তু এমিটার থেকে নির্গত হয়। তো ইলেকট্রন যদি এমিটার থেকে নির্গত হয়, তো ডেফিনেটলি এটা কোথায় যাবে, এটা বেজে যাবে। তো পি বেজ আছে কি পি, তাহলে এন থেকে পি মানে নিচের দিকে থেকে তুলনা করতেছি আমি, এন থেকে পি এমিটার থেকে বেজের দিকে যদি ইলেকট্রন যায়, তাহলে ইলেকট্রনের ফ্লোটা হলো এমিটার থেকে বেজ, ঠিক আছে? তো যেহেতু এমিটার থেকে বেজ ইলেকট্রনের দিক, তাহলে কারেন্টের দিক কিন্তু উল্টা। আমরা প্রথম ক্লাসে প্রথম দিন যেটা পড়ছি, সবার আগে যে ইনফরমেশন আমি তোমাদের বলছি যে ইলেকট্রনের যে ডিরেকশন আর কারেন্টের যে ডিরেকশন, এটা উল্টা, একটা আরেকটার উল্টা, ঠিক আছে? তো ইলেকট্রনের যে ডিরেকশন এবং কারেন্টের যে ডিরেকশন, এটা একটা আরেকটার উল্টা দিকে। তো যেহেতু এমিটার থেকে বেজের দিকে ইলেকট্রন ফ্লো হচ্ছে, সেই ক্ষেত্রে কারেন্ট কিন্তু তোমার বেস থেকে ইলেকট্রনের এমিটারের দিকে আসবে, কারেন্টের ফ্লোটা কিন্তু বেস থেকে এমিটারের দিকে আসবে। এর জন্য দেখো এই সিম্বলটাতে যে তিনটা টার্মিনালের সিম্বল, দেখো একটা তীর চিহ্ন দেয়া আছে, আমি এখন দেখাতে পারতেছি না তোমাদের হাত দিয়ে, একটা তীর চিহ্ন দেওয়া আছে, তীর চিহ্নটা কিন্তু বেস থেকে এমিটারের দিকে, বাইরের দিকে, বেস থেকে এমিটারের দিকে। এইটা হলো এনপিএন ট্রানজিস্টরের সিম্বল। আর আমরা যদি পিএনপি ট্রানজিস্টরে যাই নেক্সটে, যে পিএনপি তে পি হলো এমিটার এখন, তো পি তে কি থাকবে হোল, পি তে যদি হোল থাকে, অনেক হোল আছে, তো এই হোল গুলা কই যাবে, এন এর দিকে যাবে, বেজের দিকে যাবে। তো যদি হোল এন এর দিকে যায়, তাহলে ইলেকট্রন কি উল্টা দিকে আসবে না, ইলেকট্রন এখন এন থেকে তাহলে পি এর দিকে আসবে, ইলেকট্রন থাকবে কি এন থেকে পি এর দিকে আসবে। তো সেই ক্ষেত্রে ইলেকট্রনের ফ্লো কিন্তু এন থেকে পি এর দিকে, মানে বেস থেকে ইমিটারের দিকে। তাহলে কারেন্ট কি হবে, কারেন্ট কিন্তু এবার ইমিটার থেকে বেজের দিকে যাবে, ইমিটার থেকে বেজের দিকে, কারণ কারেন্টের ডিরেকশন উল্টা দিকে। আর আরেকটা জিনিস মনে রাখবা যে হোলের ডিরেকশন এবং কারেন্টের ডিরেকশন সেম দিকে, যেহেতু হোল এখানে পি থেকে এন এর দিকে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে তোমার কারেন্টও কিন্তু পি থেকে এন এর দিকে, মানে এমিটার থেকে বেজের দিকে কারেন্টটা ফ্লো করবে। এর জন্য দেখো সিম্বলটা দেখো, তীর চিহ্ন কিন্তু বেজের দিকে, মানে বেজ হলো মাঝেরটা, এই যে মাঝের যে পার্টটা, এটা হলো বেজটা হলো তোমার তীর চিহ্ন কিন্তু বেজের দিকে, আর এটা এমিটার থেকে বেজের দিকে যাচ্ছে। এইটা হলো তোমার পিএনপি ট্রানজিস্টরের সিম্বল। এই জন্য আমি এই যে এই স্লাইডটা আমি বাদ রাখছিলাম, যাতে এই যে এখন দেখতে পারো। এখন দেখো যে প্রথমে এনপিএন ট্রানজিস্টর, ওই পাশে তোমার উপরের দিকে কালেক্টর, মাঝে বেজ এবং নিচের দিকে এমিটার। এনপিএন ট্রানজিস্টরে কারেন্টটা বেস থেকে এমিটারের দিকে আসে, এবং পিএনপি ট্রানজিস্টরে কারেন্টটা এমিটার থেকে বেজের দিকে যায়। তো এই ডিরেকশন দেখে কিন্তু আমাদের বুঝতে হবে যে কোনটা এনপিএন ট্রানজিস্টর আর কোনটা পিএনপি ট্রানজিস্টর, এটা কিন্তু আমাদের আইডেন্টিফাই করতে হবে। এটা কিন্তু না বলা থাকলেও কিন্তু এই ডিরেকশন দেখে বোঝা যাবে যে যেটা বেজের দিকে আসতেছে সেটা পিএনপি, আর যেটা বেস থেকে এমিটারের দিকে যাচ্ছে সেটা কি এনপিএন ট্রানজিস্টর। ইভেন
যদি টার্মিনালও বলে না দেয়া থাকে, বেস তো আমরা মাঝেরটা আমরা দেখে বুঝবো, কিন্তু কোনটা কালেক্টর কোনটা এমিটার না বলে দেওয়া থাকলো আমরা কিন্তু আমাদের দেখে এটা কিন্তু বোঝা উচিত। কারণ এই ডিরেকশনটা কিন্তু এমিটারের সাথে রিলেটেড, কালেক্টরের সাথে রিলেটেড না। এর জন্য যেই প্রান্তটা থাকবে খালি সেটা হলো কালেক্টর থাকবে, আর যেই প্রান্তটার সাথে এই এই তোমার অ্যারো অ্যারো সাইন থাকবে সেই প্রান্তটা থাকবে তোমার এমিটার, আর মাঝেটা তো অলওয়েজ বেস। এটা তো দেখেই বোঝা যাবে। তো আশা করি তোমরা এই পর্যন্ত ক্লিয়ার আছো যে কিভাবে সিম্বল গুলো করলাম। তারপর এখন আমি যেটা তোমাদের একটা ছোট্ট উদাহরণ দেই, মানে এটা খুবই একটা উদাহরণ যে একটা ট্রানজিস্টরকে এই যে একটা বাসাবাড়ি যে টেপ, পানির টেপের মতো উদাহরণ দেওয়া যায়। কিরকম? যে স্যার বাসাবাড়ির যে পানির সাপ্লাই সেটা মনে করে এমিটার, আর কালেক্টর হলো যে পানি যে ট্যাপের যে তোমার আউটারটা আছে যেটা থেকে পানি বের হয়, আর বেসটা হলো আমাদের যে আমরা যেটা ঘুরাই, যে ট্যাপের যে উপরে এইটা, ঠিক আছে, যে তোমার এই বাল্বটা যেটা আমরা ঘুরাই, ঘুরাই ঘুরে এটাকে ওপেন করি। তো একটা জিনিস মনে রাখবা, বেজে যদি কখনো কারেন্ট ফ্লো না হয়, যদি কোনো কারেন্ট ফ্লো হইলো না বেজে, এমিটার থেকে কখনোই কারেন্ট কালেক্টরে আসবে না। এমিটার থেকে কখনোই কারেন্ট কালেক্টরে আসবে না। কারণ কি? এই বেসটা হলো কন্ট্রোলারের মতো, এই যে ভালভের মতো। কারণ বেস যখন জিরো, মনে করো বেজের ভিতরে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, বেজের কারেন্ট শূন্য, তখন এমিটারে যত কারেন্টই থাকুক বা যত ইলেকট্রনই থাকুক, কালেক্টরে কখনোই এটা ঢুকতে পারবে না বা যেতে পারবে না। কারণ এই কন্ট্রোলটা, এই দরজাটা হলো বেজের হাতে। তো এই জন্য বেজের ভিতরে এবং বেজের ভিতরে অল্প কারেন্ট ফ্লো করলেই এমিটার থেকে লার্জ অ্যামাউন্ট অফ কারেন্ট কালেক্টরের দিকে ফ্লো করে। তো এইটা হলো একটা ট্রানজিস্টরের সাথে একটা বাসাবাড়ির নলের একটা ব্যস্ত পার্থক্য। দেখো এখানে লেখা আছে ইন প্র্যাকটিক্যাল টার্মস, এই স্মল বেজ কারেন্ট, মানে বেজের ভিতরে অল্প কারেন্ট যদি ফ্লো করে, দেন ইট টার্নস অন অ্যান্ড মাচ লার্জার কারেন্ট আইসি ফ্লোজ। ঠিক আছে, মানে একটা স্মল কারেন্টের জন্য, বেজে স্মল কারেন্টের জন্য হিউজ কারেন্ট ফ্লো করে কোথায়? কালেক্টরে। এবং বলছে দেখো আইসি ইজ জিরো, মানে আইসি মানে হলো কালেক্টরের কারেন্টটা হলো জিরো আনটিল আইবি ফ্লোস, যতক্ষণ না পর্যন্ত আইবি ফ্লো করে। আইবি কারেন্ট মানে কি? বেজের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে। যদি বেজের মধ্যে কোনো কারেন্ট ফ্লো না করে তাহলে কালেক্টরের কারেন্ট কি? জিরো। সেই ক্ষেত্রে এই জন্য বলা হয় যে একটা ট্রানজিস্টর, জাংশন ট্রানজিস্টর ইজ দেন এ কারেন্ট অপারেটেড ডিভাইস। কি কারণে? যে যখনই বেজের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করবে তখনই তোমার, যখনই বেজের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করবে তখনই তোমার তোমার কি বলে এটাকে, সেই ক্ষেত্রেই তুমি ই পাবা, কালেক্টরের ভিতরে কি কারেন্ট পাবা। তো এই ছিল মোটামুটি একটা বাহ্যিক ধারণা। এখন আমরা নেক্সট যেটা আলোচনা করব সেটা হলো যে তোমার ট্রানজিস্টর আঁকাইতে বলে ভালো হইতো। আমি চেষ্টা করবো নেক্সট ক্লাসে তোমাদের একটু ব্যাকআপ দেওয়ার, যেহেতু আজকে আমি খুব একটা আঁকাইতে পারতেছি না। আঁকাইতে পারলে খুব ভালোভাবে বোঝানো যেত, কিন্তু একটু বোঝার ট্রাই করো। দেন আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আবার একটু হালকা আমরা এটা ব্যাকআপ দিয়ে যাব। তো একটা জিনিস মনে রাখো, আমি যেটা শুরুতেই বললাম যে একটা ট্রানজিস্টর কিন্তু দুইটা ডায়োডের সংযোগে গঠিত। একটা ট্রানজিস্টরের ভিতরে দুইটা ডায়োড থাকে। দুইটা ডায়োড কিভাবে, একটু যদি আমরা শুরুর দিকে চলে যাই, দুইটা ডায়োড কিভাবে থাকে, এই যে শুরুর দিকে চলে যাই, এখানে এখানে না, এটা এখানে চলে আসি, এখান থেকে বলা যাবে কিভাবে দুইটা ডায়োড। দেখো একটা হলো জাংশন মানে তো ডায়োড, তাই না? পিএন জাংশন মানে কিন্তু ডায়োড, তোমরা পড়ে আসছো। এই জন্য ডায়োডকে মাঝে মাঝে পিএন জাংশন ডায়োড বলা হয় বা পিএন জাংশন ডায়োড বলা হয়। তো দেখো একটা জাংশন আছে হলো বেজ আবার ইমিটারের মধ্যে, ঠিক আছে, বেজ এবং ইমিটারের মধ্যে পিএন জাংশন আছে। আরেকটা জাংশন আছে বেজ এবং কালেক্টরের মধ্যে, আরেকটা পিএন জাংশন আছে। তার মানে কিন্তু দুইটা জাংশন, দুইটা ডায়োড আছে ব্যাক টু ব্যাক। কিন্তু মজার ব্যাপার হলো দেখো এখানে নরমালি কিন্তু একটা মানে রিভার্স বায়াসড অবস্থায় আছে, একটা ফরওয়ার্ড বায়াসড অবস্থায় আছে, ঠিক আছে। তো নরমালি দুইটা ডায়োড, একটা একটা ট্রানজিস্টরের ভিতরে দুইটা ডায়োড, কারণ দুই ডায়োড মানে হলো এক একটা জাংশন, একটা জাংশন মানে ডায়োড, একটা পিএন জাংশন মানে একটা ডায়োড। তো সেই ক্ষেত্রে
আমরা বুঝলাম যে স্যার আসলে দুইটা জাংশন আছে, দুইটা জাংশন মানে দুইটা ডায়োড। তো আমরা এই জন্য মোড অফ অপারেশনের দিকে যে একটু ফেরত যাই, দেখো এখানে বেসিক্যালি তিনটা মুড আছে, একটা ডায়োডের তিনটা মুড আছে, ঠিক আছে? তিনটা মোড অফ অপারেশন আছে, যে তিনটা মোড অপারেশন ইউজ করে ট্রানজিস্টরকে ব্যবহার করা হয় দুইটা অ্যাপ্লিকেশনে। একটা হলো তোমার অ্যাম্প্লিফিকেশন, মানে সিগন্যাল কে বৃদ্ধি করার জন্য, আরেকটা হলো ট্রানজিস্টর ব্যবহার করা হয় সুইচ হিসাবে, ঠিক আছে? তো এখানে দেখো তিনটা মোডের মধ্যে একটা বলা আছে কাট অফ, একটা বলা আছে স্যাচুরেশন, একটা বলা আছে অ্যাক্টিভ মোড। কাট অফ মানে কি? কাট অফ কথাটার অর্থ হলো কাট করা, মানে কিছু নাই আর, মানে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না মানে। আর স্যাচুরেশন মানে হলো ম্যাক্সিমাম চলে গেছে, ম্যাক্সিমাম চলে গেছে। তো এই কাট অফ হলো ধরা যায় হলো তোমার সুইচের অফ, এবং স্যাচুরেশন ধরা যায় সুইচের অন। এই জন্য কাট অফ এবং স্যাচুরেশন রিজিয়নে ট্রানজিস্টর বেসিক্যালি সুইচ হিসেবে ব্যবহার হয়, সুইচ হিসেবে ব্যবহার হয়। আর ট্রানজিস্টর যখন অ্যাক্টিভ মোডে থাকে, ট্রানজিস্টরটা যখন অ্যাক্টিভ মোডে থাকে, তখনই শুধুমাত্র ট্রানজিস্টর অ্যাম্প্লিফিকেশন বা বর্ধিতকরণের কাজে ব্যবহার করা যায়। এবং এই জন্য একটু খেয়াল করে দেখো যে স্যার কখন কাট অফ হবে, কখন স্যাচুরেশন হবে, কখন অ্যাক্টিভ মোড হবে। আমি যেটা বললাম যে আমাদের দুইটা ডায়োড ব্যাক টু ব্যাক কানেক্টেড থাকে, জাংশন 1 একটা ডায়োড, জাংশন 2 একটা ডায়োড। তো যদি এই দুইটা জাংশনের দুইটাই যদি রিভার্স বায়াস থাকে, দুইটাই রিভার্স বায়াস থাকলো, আমি সামহাউ ভোল্টেজ দিয়ে দুইটাকে আমি রিভার্স বায়াস করে রাখলাম। তো যদি দুইটাই রিভার্স বায়াস থাকে তাহলে এটা কাট অফ রিজিয়নে। যদি এই দুইটা জাংশনের দুইটাই যদি ফরওয়ার্ড বায়াস থাকে তাহলে স্যাচুরেশন রিজিয়নে। আর যদি দুইটা ডায়োডের প্রথমটা ফরওয়ার্ড বায়াস এবং পরেরটা রিভার্স বায়াস থাকে, সেই সময় এটা অ্যাম্পলিফায়ার হিসেবে ব্যবহার করা হয় বা অ্যাম্পলিফিকেশন কাজে ব্যবহার করা হয়। এখন কাট অফ স্যাচুরেশন এগুলো আমরা পরে আলোচনা করবো। সুইচের ট্রানজিস্টর সুইচ হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু সবচেয়ে পপুলার হলো ট্রানজিস্টর অ্যাম্পলিফিকেশন। তো এটা এখন আমরা চিন্তা করবো অ্যাম্পলিফিকেশন নিয়ে। তো অ্যাক্টিভ মোডে, তো অ্যাক্টিভ মোডে যখন ট্রানজিস্টরের যে দুইটা ডায়োড আছে ব্যাক টু ব্যাক ডায়োড, প্রথম ডায়োডটা থাকবে ফরওয়ার্ড বায়াস, পরের ডায়োডটা থাকবে রিভার্স বায়াস। এখন একটা জিনিস চিন্তা করো, যখন একটা ডায়োড ফরওয়ার্ড বায়াস থাকে তখন কিন্তু তার ভিতরে কারেন্ট ফ্লো করে, অনায়াসে কারেন্ট ফ্লো করে। তো তার ভিতরে খুব একটা বেশি ভোল্টেজ ড্রপ হয় না। তো কারেন্ট অনায়াসে ফ্লো করা মানে কি? তার ভিতরে রেজিস্ট্যান্স কম। যখনই রেজিস্ট্যান্স থাকে তখন কিন্তু কারেন্ট ফ্লো, রেজিস্ট্যান্সের কাজ কিন্তু কারেন্টের ফ্লোটাকে বাধা দেয়া, ঠিক আছে? রেজিস্ট্যান্সের কাজটাই হলো কারেন্টের ফ্লোটাকে বাধা দেয়া। তো সেই ক্ষেত্রে প্রথমটা যেহেতু ফরওয়ার্ড বায়াস, এই জন্য এখানকার রেজিস্ট্যান্স কম থাকে, এবং দ্বিতীয় ডায়োডটা কি রিভার্স বায়াসড অবস্থায় থাকে। রিভার্স বায়াস আমরা বারবার বলছি যে স্যার রিভার্স বায়াস মানে হলো ওপেন হয়ে থাকা, ওপেন সার্কিট হয়ে থাকা। তো ওপেন সার্কিট থাকা মানে হলো কিন্তু ওখানকার রেজিস্ট্যান্স বেশি অনেক, একটা ওপেন সার্কিটে কিন্তু রেজিস্ট্যান্স অনেক বেশি। তো সেই ক্ষেত্রে এই জন্যই ট্রানজিস্টরের নাম আসছে ট্রান্সফার রেজিস্টার। দেখো এটা যখন অ্যাম্পলিফিকেশন করা হয় বা অ্যাম্পলিফিকেশনের সময় এটার ইনপুটে হলো তোমার ধরা হয় ফরওয়ার্ড বায়াস ডায়োডটা, এবং আউটপুটে ধরা হয় কি রিভার্স বায়াস ডায়োডটা। তো এই ইনপুটের যে ফরওয়ার্ড বায়াস ডায়োডটা, এখানে রেজিস্ট্যান্স কম থাকে, এবং আউটপুটে যেহেতু রিভার্স বায়াস, তো এখানে রেজিস্ট্যান্স বেশি থাকে। এই কারণে কিন্তু ট্রানজিস্টরের অ্যাম্পলিফিকেশন প্রসেসটা কাজ করে। এই জন্য আমি বলছিলাম যে এর ইনপুটের রেজিস্ট্যান্স কম, আউটপুটের রেজিস্ট্যান্স বেশি। আশা করি তোমরা এটা একটু একটু ধরতে পারছো আগের কথাটার সাথে, আমি জাস্ট একটু ব্যাখ্যা করে দিলাম। তা বলা আছে কাট অফ এবং স্যাচুরেশন হলো বেসিক্যালি সুইচে, এবং অ্যাক্টিভ মোডটা বেসিক্যালি অ্যাপ্লিকেশন পারপাসে ব্যবহার করা হয়। গুড। এখানেও তোমার স্ট্যাটিস্টিক্স মানে দেয়া আছে যে প্রথম জাংশন এবং পরের জাংশনটা, ঠিক আছে? বেজ ইমিটার জাংশন, বেজ কালেক্টর জাংশন, স্যাচুরেশন। আমি যে কথাগুলো আগের পেজে দেয়া আছে এটাকে জাস্ট টেবিল আকারে দেয়া আছে, মোড অফ অপারেশনটাকে টেবিল। আর আরেকটা যেটা ব্যবহার করা হয় না সেটা হলো প্রথমটা রিভার্স, পরেরটা ফরওয়ার্ড বায়াস। এটা একেবারেই রেয়ার, ট্রানজিস্টরের এই মোডটা কখনোই ব্যবহার করা হয় না। রিভার্স অ্যাক্টিভ বলা হয় যেটাকে, ঠিক আছে? রিভার্স অ্যাক্টিভ এটা কখনোই ব্যবহার করা হয় না, এটা খুবই আনএফিশিয়েন্ট, এবং এটা তোমার ব্যবহার করা হয় না। সো ওই রেস্ট অফ দ্য 3 মোডটা ব্যবহার করা হয়। তো এখন বেসিক্যালি আমরা যেটা নেক্সট দেখবো সেটা হলো যে কিভাবে আমরা একটা ট্রানজিস্টরকে, মনে করো একটা পিএনপি ট্রানজিস্টরকে যে আমরা এখন অ্যাম্পলিফিকেশনে নিয়ে যাব, তো এটাকে আমরা কিভাবে স্যার প্রথমটাকে ফরওয়ার্ড বায়াস রাখবো, কিভাবে পরেরটাকে রিভার্স বায়াস রাখবো? তো খুবই ইজি, যেহেতু আমরা ডায়োড পড়ে আসছি খুবই ইজি মনে হবে। দেখো যে আমরা জানি যে স্যার
ফরওয়ার্ড বায়াসড মানে হলো পি এর সাথে পজিটিভ এবং এন এর সাথে নেগেটিভ। তো একটু খেয়াল করে দেখো, এই যে তোমার একটু যদি তোমরা খেয়াল করে দেখো যে স্যার এই পি, ঠিক আছে, এই পি এর সাথে কিন্তু এই পজিটিভ টার্মিনালটা, ব্যাটারির পজিটিভ টার্মিনালটা কানেক্টেড, এবং এন এর সাথে কিন্তু ব্যাটারির নেগেটিভ টার্মিনালটা কানেক্টেড। এর জন্য দেখো এইটা কিন্তু এই প্রথম পিএন এই জাংশনটা কিন্তু ফরওয়ার্ড বায়াসড অবস্থায় আছে। আর পরেরটা দেখো, পরেরটা দেয়া আছে কিন্তু আমাদের পরেরটা কিন্তু রিভার্স বায়াস থাকতে হবে। প্রথমটা ফরওয়ার্ড বায়াসড, পরেরটা রিভার্স বায়াস, তাইলেই কিন্তু রেজিস্ট্যান্সের তারতম্য হবে। দুটোই ফরওয়ার্ড বায়াস হয়ে গেলে কিন্তু আর অ্যাম্পলিফিকেশন হবে না। অ্যাম্পলিফিকেশনের জন্য প্রথম ডায়োডটা ফরওয়ার্ড বায়াসড এবং পরের ডায়োডটা রিভার্স বায়াসড থাকতে হবে। একটা জিনিস খেয়াল করে দেখো, পরের ডায়োডে এন এর সাথে হলো পজিটিভ এবং পি এর সাথে কি নেগেটিভ। তো এন এর সাথে পজিটিভ এবং পি এর সাথে নেগেটিভ মানে কি, এই জাংশনটা কিন্তু রিভার্স বায়াসড অবস্থায় আছে, এই ডায়োডটা রিভার্স বায়াসড অবস্থায় আছে। তো এইভাবে আমরা ইজিলি এই যে ব্যাটারির সাথে এই পিএনপি জাংশন কানেক্ট করে, ঠিক আছে, এমিটার, বেস এবং কালেক্টরের টার্মিনাল গুলো কানেক্ট করে ইজিলি আমরা ডায়োডটাকে ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াস করতে পারি। নেক্সট এখানে আমরা এখানে একটা খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন দেয়া আছে। দেখো, যে ইনফরমেশনটা হলো যে কিভাবে, যেটা আমি অলরেডি আগে বললাম যে কিভাবে এমিটার এবং তোমার এমিটার, বেস এবং কালেক্টর ইউজ করে কিভাবে আমরা ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াস করতে পারি, যেটা আমি অলরেডি মাত্র বললাম যে ই এর সাথে মানে এই যে পি এর সাথে তোমার পজিটিভ এবং এন এর সাথে কি নেগেটিভ, তার মানে এই প্রথম পিএন জাংশনটা হলো ফরওয়ার্ড বায়াসড, এবং পরেরটা দেখো আবার এনপি যেটা লেখা আছে এন এর সাথে পজিটিভ এবং পি এর সাথে নেগেটিভ, তার মানে পরবর্তী যে জাংশনটা এটা কিন্তু রিভার্স বায়াসড অবস্থায় আছে। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট ইনফরমেশন যেটা লেখা আছে দেখো উপরে, যে এই যে এমিটার, বেস এবং কালেক্টর, এইটার উইথ মানে স্পেসিফিক্যালি দেওয়া আছে 0.15 ইঞ্চ, মনে হয় স্পেসিফিক্যালি দেওয়া আছে 0.15 ইঞ্চি। আর এই এন মানে শুধুমাত্র বেজের এটা দেখো লেখা আছে 0.001, তার মানে দেখো কতটা, 150 ভাগের 1 ভাগ হলো একটা বেজ। যদি আমরা একটা ট্রানজিস্টরের উইথ ধরি 150, 1 ভাগ হলো মাত্র বেজ, আর বাকি 149 হলো কালেক্টর এবং এমিটার। এদের মধ্যে কালেক্টরটা বড় থাকে, কালেক্টরটা তুলনামূলক বড় থাকে, কারণ এখান থেকে বেসিক্যালি আউটপুটটা তোমার করা হয়, কালেক্ট করা হয় ইলেকট্রন গুলা, এই কারণে এই কালেক্টরটা কি বড় থাকে। এবং তারপরে থাকে এমিটার, এবং তারপরে হলো উইথের দিক দিয়ে কি তোমার বেস। সিমিলারলি ডোপিং এর ক্ষেত্রে আবার এমিটার অনেক ডোপ থাকে, কারণ এমিটার থেকে সবকিছু বের হবে, এর জন্য এটা বেশি থাকে ডোপিং, মানে ওখানে তোমার ভেজালটা বেশি থাকে, এবং বেজে ভেজালটা সবচেয়ে কম থাকে, সবচেয়ে লাইটলি ডোপড বেজ। এই কারণে সবসময় মনে রাখবা যে বেজের ডোপিংও সবচেয়ে কম এবং উইথও সবচেয়ে কম। এটা মনে রাখা যায় যে বেজ সবচেয়ে, উইথও কম এবং ডোপিংও কম, এবং বেজের কাজ হলো এই কারেন্ট ফ্লোটাকে জাস্ট ট্রিগার করা বা নিয়ন্ত্রণ করা, কন্ট্রোল করা। অলরেডি দেখে আসছি, ট্যাপের একটা এক্সাম্পল দিলাম আমি। তো আমরা এখন একটু জাস্ট দেখি, মনে করো একটা পিএনপি ট্রানজিস্টর, একটা পিএনপি ট্রানজিস্টর কিভাবে কাজ করে সেটা আমরা আগে ব্যাখ্যা করি, আর এনপিএনটা তো আমরা ইজিলি পারবো, মানে পিএনপি পারলে এনপিএনটা হলো তার উল্টাটা, ঠিক আছে। তো একটা পিএনপি ট্রানজিস্টর প্রথমে চিন্তা করো যে স্যার পিএনপি ট্রানজিস্টর যদি আমরা চিন্তা করি, তো সেই ক্ষেত্রে আমাদের উদ্দেশ্য একটা, এটাকে অ্যাম্পলিফিকেশন স্টেজে রাখবো, অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করাবো। তো সেই ক্ষেত্রে মাই স্টুডেন্ট, প্রথম ডায়োডটা হবে আমাদের ফরওয়ার্ড বায়াসড। আমি আবারও বলতেছি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। প্রথম ডায়োডটা হবে ফরওয়ার্ড বায়াসড এবং এর পরবর্তী ডায়োডটা হবে কি রিভার্সড বায়াসড। তাহলে দেখো প্রথম ডায়োডটা যদি আমরা ফরওয়ার্ড বায়াসড করতে চাই, তাহলে দেখো কি অবস্থা হয়। স্যার প্রথম ডায়োডটা ফরওয়ার্ড বায়াসড এইভাবে, যে দেখো ই এর সাথে, ই মানে কি, ই তো এমিটার, তাই না, এমিটার মানে পি, এমিটার কিন্তু পিএনপি যেহেতু ট্রানজিস্টর, এটা যেহেতু আমরা এই যে পিএনপি ট্রানজিস্টর নিয়ে কথা বলতেছি, আমরা এখন যা কথা বলবো সবই পিএনপি ট্রানজিস্টর নিয়ে। তোমাদের বইও পিএনপি ট্রানজিস্টরই ব্যাখ্যা করে দেওয়া আছে, আমি তোমাকে যে বইটা দিয়েছি ওইখান থেকে এগুলো সব ছবি তোলা। তো পিএনপি ট্রানজিস্টরে, আচ্ছা তোমরা শুনতে পাচ্ছ তো? সাজিদুল একটু দাও, আমাকে ফিডব্যাক দাও, সবকিছু শোনা যাচ্ছে ঠিক মতো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। মানে স্ক্রিন, অডিও সবকিছু ক্লিয়ার আছে? হ্যাঁ স্যার। আর শোনা যাচ্ছে ক্লিয়ার আছে। হ্যাঁ, আমি এক্সট্রিমলি সরি, আসলে আমি নিজেও ক্লাস নিয়ে আমি কমফর্ট ফিল করতেছি না। না না আমি আসলে আমি এরকম এইভাবে কখনো এইভাবে ক্লাস নেই না, বাট আমি চাচ্ছি যে আসলে এই
টাইমটা যাতে নষ্ট না হয়, যেহেতু আমাদের। ঠিক আছে, আমরা একটু কন্টিনিউ করি। দেখো এই পি এর সাথে কিন্তু পজিটিভ, তোমার পজিটিভটা কানেক্টেড, এবং এই এন এর সাথে দেখো নেগেটিভটা কানেক্টেড, তাই না? তাহলে দেখো আমাদের কিন্তু এই পি আর এন এমন ভাবে আমরা ব্যাটারির সাথে কানেক্ট করছি, ভিইই, ব্যাটারি সোর্সটার নাম দিচ্ছি ভিইই, কারণ এটা এমিটার এবং বেজের মধ্যে আমরা ব্যাটারি অ্যাপ্লাই করতেছি ভোল্টেজটা। এমন ভাবে আমরা কানেক্ট করছি যাতে আমাদের এই পিএন জাংশনটা, প্রথম যে এই এমিটার বেস জাংশনটা, যাতে আমাদের ফরওয়ার্ড বায়াসড হয়। আচ্ছা স্যার, ফরওয়ার্ড বায়াসড হলে সুবিধাটা কি হয়? দেখো আলটিমেটলি পি এর মধ্যে সবচেয়ে বেশি কি থাকে? পি এর মধ্যে তোমরা সবাই জানো, পি এর মধ্যে স্যার হোল বেশি থাকে, পজিটিভ চার্জ বেশি থাকে। তো যখন পজিটিভ চার্জ বেশি থাকে, যখন আমরা এই পি এর সাথে এই ব্যাটারির পজিটিভ কানেক্ট করলাম, তখন এই পজিটিভ টার্মিনাল কিন্তু এই পজিটিভ হোলগুলোকে কি, এই হোলগুলোকে কিন্তু বিকর্ষণ করবে। এই হোলগুলোকে কি বিকর্ষণ করবে, বিকর্ষণ করলে তখন কি হবে? এই হোলগুলা যেহেতু অনেক হোল, এই হোলগুলা তখন একটা ভেলোসিটি পাবে, এই ভেলোসিটি পেয়ে কই যাবে? দেখো যে লেখা আছে মেজরিটি ক্যারিয়ার ডিরেকশন দেয়া আছে, তখন সে এমিটার থেকে কোন দিকে চলে যাবে? বেজের দিকে চলে যাবে। ঠিক আছে, এমিটার থেকে কি বেজের দিকে চলে যাবে। এখন বেজের দিকে চলে গেল, বেজের দিকে চলে গেল, তার মানে হোলের ফ্লো কোন দিকে গেল? হোলের ফ্লো কিন্তু বেজের দিকে গেল। এখন বেজের দিকে চলে গেল, এটা হলো স্টার্টিং অবস্থা। ঠিক আছে, এখন বেজের দিকে যাওয়ার পরে বেজের মধ্যে কি আছে স্যার? বেজের মধ্যে যেহেতু বেজ এন, তাহলে মানে এখানে ইলেকট্রন আছে, তার মানে এখানে কিছু ইলেকট্রনের সাথে এই কিছু হোল একত্রিত হলো, কিছু ইলেকট্রনের সাথে কিছু হোল একত্রিত হলো, মানে রিকম্বিনেশন হলো, নিউট্রালাইজড হয়ে গেল, নিউট্রালাইজড হয়ে গেল। এবং কিছু হোল কোন দিকে যাবে দেখো তো? কিছু হোল দেখো যে বেজটা কিন্তু নেগেটিভের সাথে কানেক্টেড। নেগেটিভ মানে ব্যাটারি নেগেটিভ মানে কি? এখানে নেগেটিভ তোমার ইলেকট্রনের সাইডটা। তো এই কিছু হোল কিন্তু এই নেগেটিভের দিকে ফ্লো হবে, মানে এই বেজের ভিতর দিয়ে ফ্লো হবে কিছু কিছু এই হোল। কারণ কি? কারণ হোলগুলো পজিটিভ এবং এই এই তোমার বেজটা কিন্তু নেগেটিভের সাথে কানেক্টেড। তো এই জন্য আকর্ষণের কারণে কিছু এদিকে ফ্লো হবে। মজার ব্যাপার হলো এর পরে আসতেছে। মজার ব্যাপার হলো যে স্যার পরবর্তী যে জাংশনটা আছে, সেই জাংশনটাকে আমরা কিন্তু রিভার্সড বায়াস করে রাখবো। রিভার্সড বায়াস, ঠিক আছে, রিভার্সড বায়াস যদি করে রাখি, তাহলে দেখো কিভাবে করব স্যার। দেখো মাঝে এনটাকে আমি পজিটিভের সাথে কানেক্ট করলাম, এবং কালেক্টরের যে পিটা আমরা কি করলাম? নেগেটিভের সাথে কানেক্ট করলাম। ঠিক আছে, নেগেটিভের সাথে কানেক্ট করলাম। এখন মজার ব্যাপার হলো এটা কিন্তু রিভার্স বায়াসড অবস্থায় আছে। এখন কিভাবে বুঝবো? দেখো ডিপ্লেশন রিজিয়ন, দেখো এইখানে হালকা করে এই জাংশনের মধ্যে হালকা একটা কালো দাগ আছে, এই পি আর এন এর মধ্যে, ওইটুকু হলো ডিপ্লেশন রিজিয়ন। আর এই পরেরটাতে দেখো মোটা করে কালো দাগ, তার মানে কি? এটা হলো রিভার্স বায়াসড অবস্থা, ডিপ্লেশন রিজিয়নের লেন্থটা বেড়ে গেছে, তার মানে এখানে একটা ব্যারিয়ার পোটেনশিয়াল, অনেক বড় ব্যারিয়ার পোটেনশিয়াল চলে আসছে, যেহেতু রিভার্স বায়াসড অবস্থায়। মজার ব্যাপারটা এইখানে যে নরমালি রিভার্স বায়াসের ভিতর দিয়ে তো কারেন্ট ফ্লো হওয়ার কথা না। হ্যালো স্যার, স্যার, হ্যালো স্যার, হ্যালো হ্যালো গাইস, তোমরা কি শুনতে পাচ্ছ? বলো। আর কই গেছে? স্যার মনে হয় নাই, বেড়ে গেছে মনে হয়। তোমার কেন সময়? আমি হোস্ট হয়ে গেছি, সাবধানে কথা বলবা। গোয়া মাঠে দিল গেম
মহসিন এগুলা কি কস? স্যার হরে কি ওই সাজেদ স্যারের ফোনে ফোন দেয়। তোমরা হেলাইছো বাকি সবটি মোবাইল রেখে মনে গেছে বুঝছস, কেউ কথা কয় না। এই আমি রেকর্ডিং আছে আরে তুই নেট শেষ হয়ে গেছে শিওর আমি, ঠিক আছে রেকর্ডিংটা অফ কর। এই তুই জানাস বেটা স্যারের ওয়াইফাই আছে। আর বাইরে আছে বোধহয় রেকর্ডটা অফ করো না, রেকর্ড অফ করো না, রেকর্ডটা অন রাখো। হ্যাঁ যখন আপনি চলে গেছেন তখন অফ করছিলাম, হ্যাঁ এখন আবার আবার অন চালু করছো? করছি। মানে অফ মানে কি পজ করছিলা? হ্যাঁ পজ করছিলাম। হ্যাঁ সেটা বলো, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আমি যেটা বলতেছিলাম, সবাই তোমরা একটু আনমিউট করে দাও নিজেকে, আমি একটু শেষ করি। আর বেশি নাই হয়তো আমাদের, জাস্ট পিএনপি ট্রানজিস্টর কিভাবে কাজ করে তারপর আমরা শেষ করে দেবো। বেশিক্ষণ না, হয়তো 10 থেকে 12 মিনিট লাগবে আমাদের সর্বোচ্চ, কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিসটা আলোচনা করতেছি, একটু খেয়াল করো। যে স্যার যদিও আমি বললাম যে স্যার এখানে প্রথম ডায়োডটা ফরওয়ার্ড বায়াসড এবং পরবর্তী ডায়োডটা রিভার্সড বায়াসড অবস্থায় আছে, তবুও ফরওয়ার্ড বায়াসড অবস্থায় তো এখানে রিকম্বিনেশন হলো, কিন্তু রিভার্স বায়াস ডায়োডে এসে এখানে মজার ব্যাপার হলো যে এই পরিমাণ হোল ইমিটার থেকে আসছে যে তোমার বেইজের, যেহেতু আমি শুরুতে একটা ওয়ার্ড খুব বাড়া বলতেছিলাম যে বেইজটা খুবই পাতলা, খুবই ন্যারো, মানে এই পরিমাণ ন্যারো যে আসলে বেইজে এত পরিমাণ হোল জায়গা দেওয়ার মানে জায়গা নাই, ঠিক আছে, এতটাই ন্যারো। এই কারণে যদিও এটা রিভার্স বায়াস জাংশন, তবুও এই ভেলোসিটির কারণে, এই হোলের ভেলোসিটির কারণে কি এই রিভার্স বায়াস ভেঙে চুরে মনে করে যে কালেক্টরে চলে যায়। এবং আরেকটা কারণ আছে, দেখো কালেক্টরের যে পি প্রান্তটা এটা কিন্তু এন এর সাথে কানেক্টেড, এন ব্যাটারির ভিসিসির এন এর সাথে নেগেটিভের সাথে কানেক্টেড। সো ওইটার আকর্ষণে কিন্তু তোমার চলে যায়, ঠিক আছে, ওইটার আকর্ষণে কিন্তু চলে যাচ্ছে। সো এই হোলের ফ্লোটা কিন্তু আলটিমেটলি তোমার এন এর মধ্যে সীমাবদ্ধ থাকে না, এই রিভার্স বায়াস এই এই জোনটা ভেঙে চুরে কালেক্টরে চলে যায়। তো এটা গেল হলো তোমার ওইটার কারণে। আরেকটা হলো আরেকটা ফ্লো হয়, আমরা বলেছিলাম মাইনরিটি ক্যারিয়ার, তোমাদের যদি মনে থাকে যে দেখো এন টাইপে কিন্তু মেজরিটি ক্যারিয়ার ইলেকট্রন আর মাইনরিটি ক্যারিয়ার কিন্তু হোল। তো দেখো এই যে এন টাইপে কিন্তু ছোট ছোট কিছু হোল আছে, এই হোলগুলোও তখন ওই ব্যাটারির কারণে এবং এই এদের ফ্লোর কারণে হয় না, যে মনে করো যে আমি একা একা হাঁটতে পারতেছি না, কিন্তু যখনই আমার 4-5 জন ভাই ব্রাদার চলে আসছে তখন কিন্তু একটা সাহস পাই আমরা, তখন মানে তখন দেখতেছে এত পরিমাণ হোল চলে যাচ্ছে, তো এই ফাঁকে এই মাইনরিটি ক্যারিয়ার গুলোও কিন্তু এই ফাঁকে কালেক্টরে চলে যায়, ঠিক আছে। তো এই যে কালেক্টরে চলে গেল, চলে যাওয়ার পরে এই যে একটা তোমার ইমিটার থেকে ফাইনালি কি আমরা কালেক্টর পর্যন্ত চলে যাচ্ছে। তো এই যে এইভাবে কিন্তু কারেন্টের ফ্লোটা কিন্তু তোমার হয়ে গেল, ঠিক আছে, শুরু হয়ে গেল কারেন্টের ফ্লোটা এইভাবেই শুরু হয়ে গেল। পরবর্তী এটাতে আমরা একবার কম্বাইন্ড আকারে দেখতে পারবো। দেখো আমি একটু ছোট করি, তাহলে কম্বাইন্ড আকারে দেখা যাচ্ছে। দেখো দুইটা কারণে কারেন্ট ফ্লো করে, একটা মেজরিটি ক্যারিয়ারের জন্য অবশ্যই এবং মাইনরিটি ক্যারিয়ারের জন্য কারেন্ট ফ্লো করে, যেটা খুব অল্প। মেজরিটি ক্যারিয়ারের জন্য অল্প, দেখো এখানে তীরের ডিরেকশনটা দেখা যাচ্ছে। স্যার এমিটার থেকে কোন দিকে ফ্লো হচ্ছে? এমিটার থেকে কালেক্টরের দিকে ফ্লো হচ্ছে তোমার হোল, ঠিক আছে। এবং কিছু কারেন্ট কিন্তু দেখো এই যে বি এর দিকে নেমে যাচ্ছে, কারণ কি, যেহেতু বি নেগেটিভের সাথে কানেক্টেড, এর জন্য কিছু হোল এই নেগেটিভের সাথে অ্যাট্রাক্টেড হয়ে এদিকে কারেন্ট নেমে যাচ্ছে। সো আমরা বেজেও কিছু কারেন্ট পাচ্ছি, আর ম্যাক্সিমাম কারেন্ট আমরা পাচ্ছি কোথায়? কালেক্টরে। ম্যাক্সিমাম কারেন্ট আমরা পাচ্ছি কালেক্টরে। দেখো মাঝামাঝি দুইটা অ্যারো দেয়া আছে, একটা মোটা অ্যারো আর একটা পাতলা অ্যারো। এই মোটা অ্যারোটা হলো এই মেজরিটি ক্যারিয়ারের জন্য, মানে এই পি থেকে যেটা আসছে, এমিটার থেকে যে ইলেগুলো আসছে, আর এই ছোট পাতলা অ্যারোটা বা একটা সিম্পল অ্যারোটা হলো মাইনরিটি ক্যারিয়ার। ওই বড় ক্যারিয়ারের কারণে এন টাইপ থেকে কিছু মাইনরিটি ক্যারিয়ার আমাদের চলে যাচ্ছে তোমার কালেক্টরে। এখন দেখো কারেন্টের ডিরেকশন একটু জাস্ট খেয়াল করে দেখো কারেন্টের ডিরেকশনটা, যে দেখো এমিটার থেকে যেহেতু হোলগুলা বেজের দিকে যাচ্ছে, মানে রাইট থেকে লেফট সাইড, সরি লেফট থেকে রাইট সাইডের দিকে, তার মানে দেখো কারেন্টও কিন্তু, আমি বললাম না যে হোল আর কারেন্টের ডিরেকশন এক, তাহলে কারেন্টও কিন্তু ডিরেকশনটা দেখো আই এর দিকে, যে কারেন্টের ডিরেকশন আই এর ডিরেকশনটা দেখো। আবার বেজের দিকে কারেন্ট কিন্তু নেমে যাচ্ছে, নিচের দিকে নেমে যাচ্ছে, ঠিক আছে, হোলটা কিন্তু নিচের দিকে নামতেছে। এই কারণে এই কারেন্টের ডিরেকশন কিন্তু বেজের দিকে, দেখো আইবি কিন্তু নিচের দিকে। এবং এবং এই যে সি তে দেখো এইখানেও কিন্তু হোলের ডিরেকশন, হোল কারেন্ট কিন্তু কোন দিকে ফ্লো, হোল কোন দিকে যাচ্ছে? লেফট সাইড থেকে কিন্তু রাইট সাইডের দিকে যাচ্ছে।
এই কারণে দেখো এই আই কিন্তু তোমার ডান দিকে যাচ্ছে। তো এটা একটা জিনিস খেয়াল করে দেখো, সবসময় মনে রাখবা যে ইমিটারের কারেন্ট বেসিক্যালি বেজ এবং কালেক্টরে ডিভাইড হয়ে যায়। এমিটারের কারেন্ট বেসিক্যালি বেজ এবং কালেক্টরে কি ডিভাইড হয়ে যায়। এখানে ক্ষেত্রে তুমি যদি এই পুরো ট্রানজিস্টরটাকে কেসিএল ধরো, কেসিএল চিন্তা করো, একটা নোড চিন্তা করো, আমরা জানি এন্টারিং কারেন্ট ইকুয়ালস টু আউটগোয়িং কারেন্ট, এন্টারিং কারেন্ট ইকুয়ালস টু আউটগোয়িং কারেন্ট। দেখো এখানে শুধুমাত্র এমিটারের কারেন্টটাই ভেতরে ঢুকতেছে, ভেতরের দিকে। বেজের কারেন্ট আইবিটাও চলে যাচ্ছে এবং আরে কপাল আইবিটাও চলে যাচ্ছে এবং কি কালেক্টরের কারেন্টটা কিন্তু বের হয়ে চলে যাচ্ছে। এর জন্য বলা হয় আইই ইকুয়ালস টু আইবি প্লাস আইসি। খুব ভালো করে মাথায় রাখবা যে স্যার এমিটার যেহেতু নির্গত হয় এবং কালেক্টর এবং বেজে এই দুটা ডিভাইড হয়ে যায়। বেজে খুবই অল্প পরিমাণ, ম্যাক্সিমাম কারেন্টই কই যায়, ম্যাক্সিমাম কারেন্টই যায় কালেক্টরে। এর জন্য সবসময় মনে রাখবা আইই ইকুয়ালস টু আইবি প্লাস আইসি, যেটা আমার বলার উদ্দেশ্য ছিল। আরেকটা কথা হলো যে এই যে কালেক্টরে যে কারেন্টটা ফ্লো হচ্ছে, দেখো কালেক্টরে যে কারেন্টটা, এটা দেখো দুইটা অ্যারো, একটা হলো মোটা অ্যারো, একটা হলো চিকন অ্যারো। তার মানে দুইটা কম্পোনেন্ট, মানে দুইটা কারেন্ট ফ্লো হচ্ছে কালেক্টরে। কালেক্টরের আইসি কারেন্টটা এটা দুইটা কম্পোনেন্ট দিয়ে তৈরি। একটা হলো তোমার এই মেজরিটি ক্যারিয়ারের জন্য, আরেকটা হলো তোমার ওই মাইনরিটি ক্যারিয়ারের জন্য। তাহলে এই পরবর্তী ইয়েতে দেখো এই যে দেখো লেখা আছে যে আইসি ইকুয়ালস টু, মানে কালেক্টরের কারেন্ট ইকুয়ালস টু আইসি মেজরিটি এবং আইসিও মাইনরিটি, মানে দুইটা কারেন্টই কিন্তু অ্যাকচুয়ালি মিলে তারপর আইসি বা কালেক্টরের কারেন্ট ফ্লো করে। এবং লেখা আছে দেখো আইই ইকুয়ালস টু আইসি প্লাস আইবি, যেটা আমি বললাম যে স্যার আমরা যদি এই ট্রানজিস্টরটাকে যদি আমরা একটা নোড হিসাবে চিন্তা করি, তাহলে আইই তোমার ইন্টারনাল কারেন্ট ঢুকতেছে এবং আইবি এবং আইসি দুটাই কিন্তু বের হয়ে যাচ্ছে। তো এই জন্য আইই ইকুয়ালস টু আইসি প্লাস আইবি। এটা এনপিএন এর জন্য, পিএনপি এর জন্য দুইটাই সেম, এটার জন্য কোনো পার্থক্য নাই। এবং লেখা আছে 1 পিএন জাংশন ইজ অফ ট্রানজিস্টর ইজ রিভার্স বায়াস এবং ওয়েদার আদার ইজ ফরওয়ার্ড বায়াস। এটা আমরা আগেই বললাম যে স্যার প্রথমটা আমাদের ফরওয়ার্ড বায়াস থাকবে, পরেরটা কি আমাদের রিভার্স বায়াস থাকবে। তো এইটা হলো, এইভাবে হলো বেসিক্যালি তোমার কারেন্টটা কাজ করে। সিমিলারলি এনপিএন ও কিন্তু এইরকম। এনপিএন এর ক্ষেত্রে কি হয় আমি বলি যে এনপিএন এর ক্ষেত্রে এনে প্রচুর ইলেকট্রন থাকে, এনে প্রচুর ইলেকট্রন থাকে। এই ইলেকট্রন গুলা যখন আমি এই যে ব্যাটারির সাথে কানেক্ট করি, এই ব্যাটারি নেগেটিভের কারণে এই ইলেকট্রন গুলা কি ধাক্কা খেয়ে ওদিকে যায়, ওদিকে গিয়ে আমাদের বেজের সাথে কি হয়, ফ্লো করে, ঠিক আছে, বেজে কিছু কারেন্ট ফ্লো করে এবং বাকি ইলেকট্রন গুলা, যেহেতু বেজ খুবই পাতলা, বাকি ইলেকট্রন গুলা ভেঙে কই চলে যায়, বাকি ইলেকট্রন গুলা ভেঙে তোমার ওই এন্ড কালেক্টরের দিকে চলে যায় এবং এই ইলেকট্রনের কারেন্টটা তখন এইদিকে ফ্লো করে। ঠিক আছে, তো ঠিক সিমিলারলি হুবাহু ইন্টারম্যাটেরিয়াল যেভাবে আমরা মানে বেসটা এনপিএনপি টা আলোচনা করলাম, ওইখানে শুধু হোলের জায়গায় ইলেকট্রন হবে, বাকি সবই সেম থাকবে। ঠিক আছে, বাকি সবই ওভারঅল সেম থাকবে। তবুও যদি তোমাদের কনফিউশন থাকে আমি নেক্সট ক্লাসে আবার এনপিএন টা আলোচনা করবো তোমাদের জন্য। তো আজকে এই পর্যন্তই ছিল। হয়তোবা আরো বেটার ওয়েতে আমি চিত্র এঁকে দেখাতে পারতাম, বাট আনফরচুনেটলি মানে হলো না, সম্ভব হলো না। তো সেই ক্ষেত্রে আমি তোমাদের কাছে তাও আমি বলবো যে যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকে, তোমরা একটু কাইন্ডলি আমাকে একটু প্রশ্নটা করতে পারো, আমি যদি তোমার জাস্ট মুখে যদি অ্যান্সার দিতে পারি। তোমাদের কি কারো কোনো প্রশ্ন আছে একটু আমাকে বলো। না স্যার। স্যার স্টপ করে দি। এই দাঁড়াও না, তুমি এত তাড়াহুড়া করতেছো কেন, আগে শেষ করি আমরা। এই কারো কোনো প্রশ্ন আছে? স্যারেরা কারো কোনো প্রশ্ন আছে? সবাই একটু আনমিউট করো নিজেকে। কারো কোনো প্রশ্ন আছে? জি না স্যার। আচ্ছা, আচ্ছা প্রশ্ন না থাকলে তো ভালো। আচ্ছা আমি স্টপ শেয়ার দিলাম, স্টপ শেয়ার দিয়ে আমাকে সাজিদুল যেটা করবে, আমাদের সব রোল গুলো আমাকে একটু একটু একসাথে করে একটু দিও তো আমাকে, সব রোল গুলা যারা যারা আসছে। দুই একজন হয়তো চলেও গেছে, দুই একজন হয়তো বের হয়ে গেছে, একটু সব রোল গুলাকে এক করে আমাকে জাস্ট মেসেঞ্জারে দিয়ে দিলেই হবে, আমি একটু কালেক্ট করে নিব। ঠিক আছে, তো তোমরা স্যার আমার একটু কথা ছিল। হ্যাঁ শিওর, কে একটু নামটা নিয়ে বলো আমাকে। শাহরিয়ার স্যার, শাহরিয়ার জামিল। হ্যাঁ শাহরিয়ার বলো। স্যার আমি মানে আপনার কাছে একটু পিএলসি নিয়ে কিছু একটু জানতে চাচ্ছিলাম স্যার। পিএলসি মানে কি টাইপের শাহরিয়ার? এটা হচ্ছে স্যার ওই যে আমরা অটোমেশনের জন্য কিছু ডিভাইস ইউজ করি না, হ্যাঁ হ্যাঁ, না না আমি বলছি যে তোমার পিএলসি নিয়ে মানে কি টাইপের, মানে আমি বলতে চাচ্ছি যে তোমার কি টাইপের। আমি স্যার একটু আইডিয়া নিতে চাচ্ছিলাম যে আসলে আমি একটু পিএলসি জিনিসটা কি। আমি যেখানে জব করি স্যার, এটা হচ্ছে একটা ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং কোম্পানি। সেখানে স্যার আমাদের এখানে
ফ্যাক্টরি টাইপের কিছু? ফ্যাক্টরি টাইপের, আমরা এখানে ট্রান্সফরমার বানাই মেইনলি। আচ্ছা এর পাশাপাশি পুরো পুরো সাবস্টেশন আমাদের কাজ হয়। আচ্ছা সাবস্টেশন আচ্ছা এই আচ্ছা রূপপুর পাওয়ার প্ল্যান্টের হ্যাঁ সাবস্টেশনের কাজগুলো স্যার আমাদের করা। আচ্ছা তো আচ্ছা আচ্ছা আমাদের মেইনলি যেটা স্যার পিএলসি লাগে সেটা হচ্ছে ওই যে জেনারেটরের কিছু অটোমেশনের কাজ আছে, হ্যাঁ বুঝতে পারছি। সাবস্টেশনের কিছু আছে। হুম তো হুম হুম এইগুলো সম্বন্ধে স্যার মানে অটোমেশনের কিছু অংশ স্যার আমার কাছেও আসছে, মানে ওরা জানতে চাচ্ছিল কিছু, যেমন ওরা কিছু অটোমেশনের ডিভাইস নিয়ে আসছিল যেগুলোতে আমাকে নেটওয়ার্কিং করে দিতে হয়েছে। বাট আচ্ছা ঘটনা হচ্ছে স্যার এগুলোকে আমি অনলাইনে করে আমি হ্যাঁ এগুলোকে ডাটা নিতে চাচ্ছিলাম, কিন্তু আমি আসলে পিএলসিটা সম্বন্ধে খুব একটা জানি না। এটা ওই পিএলসিটা কাইন্ড অফ তোমরা মাইক্রো কন্ট্রোলার নিয়ে কি তোমাদের আইডিয়া আছে তোমাদের? না স্যার, মাইক্রো পিএলসিটা কন্ট্রোলার মানে খুব অল্প পড়ছে, আমি আসলে নেটওয়ার্কিংটা হ্যাঁ নিয়ে কাজ করছি মেইনলি। পিএলসিটা আমি তোমাকে তোমাকে প্রথম মানে প্রাথমিকভাবে বলি, পিএলসিটা হলো বেসিক্যালি ব্যবহার করা অটোমেশনের কাজে। ঠিক আছে, আমরা যে লজিক্যাল চিন্তা করি না, মনে করো যে আমি এই সুইচটা চাপ দিলে ওই দুইটা মোটর চলবে, জি বা এই আমি যে সুইচটা চাপ দেবো প্রথমে ওই মোটরটা চলবে, 10 মিনিট চলার পরে তারপরে ওই মোটরটা চলবে, তারপরে ওই মোটরটা হুম, চলবে। হুম, এই যে এই লজিক গুলা, আমাদের যে এই লজিক গুলো আমরা যে চিন্তা করি, মনে করি বিভিন্ন ইন্ডাস্ট্রি গুলাতে পিএলসি আরো বেশি ব্যবহার করা হয়। মানে এখন জি জি অনেকগুলা মোটর থাকে, অনেকগুলা তোমার প্রসেস থাকে, কনভেয়ার বেল্ট থাকে, মানে প্রথমে এই হুম, মোটরটা চলবে, তারপরে হুম, এই হুম, প্রোডাক্ট কনভেয়ার বেল্টে আসবে, কনভেয়ার বেল্ট থেকে তারপর ওইখানে যাবে। এই যে একটা প্রসেস স্টেপ বাই স্টেপ, এগুলো তো আসলে মানে আগে ম্যানুয়ালি করা হতো, কিন্তু ম্যানুয়ালি জি। থেকে এখন যখন পিএলসি সিস্টেমের মাধ্যমে অটোমেশন করা হয়, এখন এটা এই ক্ষেত্রে এই ক্ষেত্রে কি হয় আমি বলি, পিএলসি ডিভাইসটা অনেকটা মাইক্রো কন্ট্রোলারের মতো। এখানে কিছু ইনপুট পিন থাকে, হুম কিছু হুম আউটপুট সেকশন থাকে। তো এই হুম ইনপুট সেকশনটা হলো তোমার সেন্সর থাকে, হুম সেন্সর রিলেটেড, যে তোমার সেন্সর থেকে তুমি ডাটা নিবা, সেই ডাটাটা নেওয়ার পরে পিএলসির ভেতরে কিছু কোডিং করা থাকে। পিএলসি জি, কোডিংটাকে বলা হয় ল্যাডার ডায়াগ্রাম। ladder ল্যাডারের drive। মাধ্যমে, হ্যাঁ হুম, ল্যাডারের মাধ্যমে তোমার পিএলসি কোডিং করা থাকে। তো ওই অনুযায়ী তোমার আউটপুটটাও তোমার যে বিভিন্ন মোটর বলো এগুলা, ওগুলার কিছু হ্যাঁ কন্ট্রোল সেকশন থাকে, মানে কন্ট্রোল ইউনিট। জি। তোমার ওই কন্ট্রোল ইউনিট গুলো বেসিক্যালি তোমার কন্ট্রোল করা হয়। মানে স্যার বেসিক্যালি আমি ইনপুট এবং আউটপুটটাকে এক করে প্রোগ্রামিং করা হয়, এবং তোমার প্রোগ্রামিংটা থাকে হলো ল্যাডার ডায়াগ্রাম, মানে টোটালি ডিফারেন্ট প্রোগ্রামিং। এমন না যে জি জি লিখিত প্রোগ্রামিং, এটাকে বলা হয় তোমার কি বলে এটাকে, তোমার ভালো বলতে পারবা, গ্রাফিক্যালি ড্র্যাগ এন্ড ড্রপ আছে না, এটা তোমার জি কই শিখছো? এটা ড্র্যাগ এটা এন্ড ড্রপ। এটা এটা নরমালি করা হয় স্যার, যে এনওএনসি দিয়ে। না, অনেকগুলোই আছে, বিভিন্ন কোম্পানির বিভিন্ন সফটওয়্যার আছে। তোমার হুম সিমেন্স আছে, অ্যালেন ব্র্যাডলি, তারপর অনেকগুলো ব্র্যান্ড আছে, আমার এক্স্যাক্টলি এই মুহূর্তে মনে নাই। আমি সেই আমাদের মনে হয় একটা ট্রেনিং আমরা একটু দেখছিলাম পিএলসিটা, যে কিভাবে কাজ করা হয় বা মোরাল লেস কিরকম থাকে। আমি আমি স্যার আপনাকে আসলে জিনিসটা শেয়ার করলাম এই কারণে যে আমি আসলে পিএলসিটা নিয়ে একটু কাজ করতে চাচ্ছি। আচ্ছা, তুমি যদি তো চাও আমি তোমাকে একটা পিএলসি একটা স্লাইড দিতে পারি, সেখানে তুমি একটা বেসিক ধারণা পেয়ে যাবা, তুমি যদি চাও আর কি, আমি তোমাকে এটা এইটুকু হেল্প করতে পারি। আর আচ্ছা আচ্ছা, এছাড়া যারা প্রফেশনালি পিএলসি কাজ করে তাদের জন্য আমার মনে হয় এইটা দরকার, মানে ট্রেনিং দরকার। এরকম এরকম স্যার কোথাও কিছু মানে হ্যাঁ আপনার কাছে হ্যাঁ কোনো হ্যাঁ হ্যাঁ জানা? এরকম ট্রেনিং আছে আমাদের। আমাদের ডাবলইটি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মাজেদুল ইসলাম স্যার আছে, ওনার একটা ট্রেনিং সেন্টার আছে। এটা হলো তোমার পান্থপথে, তোমার ইয়েতে মানে একবার পান্থপথের মোড়ে আর কি, ওই ওয়েল ফুডের এই পাশের বিল্ডিংটাতে, নেক্সট টেক আমাদের লিমিটেড। আমাদের ডিআইইউ হ্যাঁ টিচার। হ্যাঁ, আমাদের ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর স্যার। তো উনি ওইখানে ট্রেনিং সেন্টার আছে, উনি ওইখানে ইয়েতে তোমার গভর্নমেন্টের বিভিন্ন ট্রেনিং করায়। ঠিক আছে, তো ওনার সাথে তুমি আচ্ছা যদি পার্সোনালি যোগাযোগ করো, উনি খুব ভালো হুম, ট্রেনার। ইভেন আমরা আমাদের ডিপার্টমেন্টে ওনাকে দিয়ে 2টা ওয়ার্কশপও করাইছি, পিএইচডির উপরে ডে লং ওয়ার্কশপও করাইছি। তো ওনার সাথে তুমি যদি যোগাযোগ করো, উনি তোমাকে হেল্প করতে পারবে। এছাড়া ওনার স্যার আরেকবার একটু নামটা বলুন স্যার, কি যেন নামটা বললেন? এমডি মাজিদুল ইসলাম। তুমি আমাকে মাজিদুল ইসলাম। মেসেঞ্জারে নক দাও, আমি ওনার ডিটেলসটা তোমাকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, জি আমি জি স্যার, থ্যাংক ইউ। সবাইকে আমি ই না করি। আচ্ছা, আমাদের ক্লাসটা আজকে এখানেই। সাজুল, যেটা করবা যে তুমি এই ভিডিওটা আমাকে একটু পাঠাবে, কিভাবে বলো? ড্রাইভার লিংক দিয়ে দিব। হ্যাঁ, গুগল ড্রাইভে তুমি আমাকে লিংক দাও, আমি যাতে ডাউনলোড করতে পারি। ঠিক আছে, জি স্যার। তো ঠিক আছে, আজকে সবাইকে ধন্যবাদ। আমি আন্তরিকভাবে দুঃখিত আজকে এই টেকনিক্যাল ইয়ের কারণে, ডিফিকাল্টিজ এর কারণে, বাট ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে আমাদের ঠিক হয়ে যাবে। তো টিল দেন ইনশাআল্লাহ। তোমরা সবাই ভালো থাকো। আমার ইচ্ছা ছিল 5:40 পর্যন্ত টানার, বাট আনফরচুনেটলি পারলাম না। তো সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই পর্যন্তই। আর আমি ক্লাস টেক্সটটা তোমার এখনই দিয়ে দিচ্ছি তোমাদের গ্রুপে। ঠিক আছে, সবাই ভালো থাকো। হ্যাঁ, আল্লাহ হাফেজ।